হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। তো প্রত্যেকে জয়েন করে যাও। দেখো আজকে তোমাদের ফার্স্ট জিকে ক্লাস স্টার্ট হচ্ছে। মেনলি আমরা এসএসসি জিডিকে টার্গেট করে স্টার্ট করছি, আবার প্রথম থেকে একদম লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্লাসে আমরা মেনলি যেটা টার্গেট করব সমস্ত কিছু আগে একটু বলে দিই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকেই আমরা কিন্তু টার্গেট করব। ঠিক আছে, বলতে পারো যে 2022, 2023, ঠিক আছে, আপকামিং বলতে পারো 2-3 বছরের মধ্যে যে কটা কোশ্চেন আমরা পাচ্ছি সেই সব কটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, যেগুলো আছে সবই ইম্পর্টেন্ট। তো তার মধ্যে থেকেও মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বারবার রিপিট করছে সেই কোশ্চেনগুলোকেই আমরা এই ক্লাসে ডিসকাস করব একদম লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী। কোনো যে পুরনো কন্টেন্ট বা পুরনো কোশ্চেন সেই টাইপের নয়, পুরো মেনলি এটা তোমাদের থাকবে এসএসসি জিডিকে টার্গেট করেই। তো এসএসসি রিলেটেড যে সমস্ত জিকে হয়ে থাকে, তো সেই সমস্ত জিকেই আমরা এখানে ডিসকাস করব। তো প্রত্যেকে একবার জয়েন করে যাও, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আমি অনেক কিছু বলে দেবো। ওকে, তার আগে দেখে নাও এটার জন্য মেনলি সবাই অনেকে কমেন্ট করো, মেসেজ করো। ঠিক আছে, তো সিআরপি একাডেমিতে এসএসসি জিডিকে টার্গেট করে যে ব্যাচটা এনেছে, যারা জয়েন করতে চাও অবশ্যই করে জয়েন করতে পারো। এটা একদম ডেডিকেটেড ব্যাচ, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে। জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, মানে শুধুমাত্র যে উপর উপর থেকে পাবে তা নয়, পুরোপুরি ডেডিকেটেড ব্যাচ। এখান থেকে ফার্স্টে তোমরা থিওরি পার্ট কভার করবে, তারপর তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। আর হ্যাঁ, এমসিকিউটা মেনলি প্রিভিয়াস ইয়ার নিয়ে ডিসকাস করা হবে। তো এটার ক্লাস তোমাদের স্টার্ট হচ্ছে 25 সেপ্টেম্বর থেকে। কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 9647553612, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে। এটা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে 499। এটা ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই, এটা 499 এটা আছে। আর তোমাদের এবার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে দেখো, সেটা একদম অনেকটাই, সেটা প্রায় 40,000-এর কাছাকাছি আছে। ওকে, আর এই ব্যাচটা যদি জয়েন করো, সেটা একটা তোমাদের মেন যে জায়গাটা, অনেকে একদম বিগিনার্স লেভেল থেকে স্টার্ট করছো, তো সেই জায়গাটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, যে একদম অ্যাডভান্স লেভেল অবধি যেতে পারবে। এখনও সেই টাইমটা আছে। তো তোমাদের পরীক্ষা মেনলি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হবে। তো এখনও ধরে চলো 5 মাস বাকি, তো 5 মাস মতো পেয়ে যাবে। তো 5 মাস অনেক টাইম। তো এই টাইমের মধ্যে নিজেকে অনেকটাই রেডি করতে পারবে। ডিরেক্ট কমন পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, যা যা করানো হবে সেই সমস্ত কোশ্চেনই দেখতে পাবে, সেই প্যাটার্নটাই ফলো করছে এক্সামে। কারণ সেই প্যাটার্ন, এক্সামের প্যাটার্ন অনুযায়ী নির্দিষ্ট কিছু কিছু এক্সামে সেই প্যাটার্নকেই ফলো করে। তো এসএসসিও সেরকম। তো ওদের আলাদা একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নকেই ফলো করে। দেখবে আর্ট অ্যান্ড কালচার, এই টাইপের ড্যান্স রিলেটেড এই সমস্ত জিকেগুলো একটু বেশি পরিমাণে আসে এই এক্সামগুলোতে। ঠিক আছে, তো আমরা যেগুলো টার্গেট করব সেটা হচ্ছে মেনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অদারওয়াইজ অন্য কিছু নিয়ে আমরা এখানে এই ক্লাসে ডিসকাস করব না। এই ক্লাস তোমরা একটা মক টেস্টের মতোই পাবে, প্র্যাকটিস ক্লাস হিসাবে। যাদের মোটামুটি অনেক দিন ধরেই প্রিপারেশন নিচ্ছে, কমপ্লিট হয়ে গেছে, তো তারা ভালোভাবে শিখতে পারবে। আর নতুন যারা আছো তারা অবশ্যই করে ব্যাচে জয়েন করে নিও। আর কোনো ডাউট থাকলে এখানে যে নাম্বারটা আছে কন্ট্যাক্ট করো। ওকে, তাহলে আজকের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। তো ফার্স্টে বলেছে দেখো, ভারতীয় যে নৃত্য আছে, ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স বলা হয় যেটা, এর মধ্যে কোনটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য জাগোই একটি প্রধান শৈল? আমি বহুবার আগেও করেছি এই কোশ্চেন। ঠিক আছে, তবুও একদম ফ্রেশভাবে আমরা এসএসসি জিডিকেই টার্গেট করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এবার ডিসকাস করছি। একদম বেসিক থেকে যা যা ডিসকাস করব সেগুলোকে ক্লাসের মধ্যেই মুখস্থ করার চেষ্টা করবে, আমি টাইম দেব। ওকে, তো দেখো এটা কি বলেছে ফার্স্টে। দেখো এখানে জাগোই যে কথাটা, সেটা কোন ড্যান্সে, তার আগে বুঝে নাও যে আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্স আছে, তো টোটাল ক্লাসিক্যাল ড্যান্স কতগুলো? 8টা। টোটাল 8টা ক্লাসিক্যাল ড্যান্স। তো 8টা যে ক্লাসিক্যাল ড্যান্স, সেটা সঙ্গীত নাটক একাডেমির দ্বারা রিকগনাইজ, মানে অনুমোদিত বলতে পারো। 8টা ক্লাসিক্যাল ড্যান্স, কিন্তু আরও একটা এক্সট্রা ক্লাসিক্যাল ড্যান্স, মানে 9টা ধরা হয়। সেটা হচ্ছে যে একটা এক্সট্রা, সেটা হচ্ছে ছৌ নৃত্য। ছৌ নৃত্য যেটা ওই যে পুরুলিয়ার সাইডে যেটা হয়ে থাকে দেখতে পারবে, ওই ছৌ নৃত্যটা। ঠিক আছে, ঝাড়খণ্ডেও হয়। তো এই ছৌ নৃত্যটা হচ্ছে ওই একটা ক্লাসিক্যাল ড্যান্স এক্সট্রা। আর একবার বোঝো,
এই 8টা যে ক্লাসিক্যাল ড্যান্স আছে, 8টা ড্যান্স, সেটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমির মাধ্যমে। আর এখানে আরও একটা এক্সট্রা, মানে টোটাল যে 9টা ধরা হয় সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচারের মাধ্যমে। আমাদের যে ইন্ডিয়ান যে মিনিস্ট্রি অফ কালচার আছে তার মাধ্যমে এটাকে আরও একটা এক্সট্রা ধরা হয়। তো এখান থেকে আমি অপশানের অ্যাকর্ডিং কথা বলি যে শাস্ত্রীয় যেটা আছে, শাস্ত্রীয় এই নৃত্যটা কোন জায়গার? শাস্ত্রীয় হচ্ছে এটা আসামের। কোথায়? এটা আসামের। কত্থক যেটা, কত্থক মেনলি নর্থ ইন্ডিয়ার দিকে হয়ে থাকে, নর্থ ইন্ডিয়া ইউপি টিউপির দিকে দেখতে পারবে। কত্থকের একটা ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব আছে, সেটা হচ্ছে পণ্ডিত, যে তোমরা নাম বলো অবশ্যই করে জানো, বিরজু মহারাজ। ঠিক আছে, তো কত্থক হচ্ছে মেনলি বলতে পারো নর্থ ইন্ডিয়ার দিকে, ইউপি বিশেষ করে নর্থ ইন্ডিয়ার দিকে। মণিপুরি প্রত্যেকে জানো, মণিপুরে ওড়িশা, ওড়িশি নামের সাথেই কানেক্টেড, বুঝতে পারছো? তো কত্থকের সঙ্গে আমাদের একটা কনফিউজ ক্রিয়েট হয়, সেটা হচ্ছে কথাকলি। আমি ইংলিশেই লিখছি, একটু দেখো। কথাকলি, কথাকলি যেটা, সেটা কে ফর কথাকলি, কে ফর কেরালা, এইভাবে মনে রাখবে, তাহলে আর ভুলবে না। ঠিক আছে, কথাকলি কেরালা। কেরালার আর একটা নৃত্য আছে, সেটা হচ্ছে মোহিনাট্টম। কি? মোহিনাট্টম। তো এখান থেকে যে অ্যান্সারটা আমাদের হবে, আমি এটা মুছে দিলাম পুরোটাই, হ্যাঁ। এইটা বলেছে যে জাগোই একটা ড্যান্স ফর্ম বলতে পারো, মানে যে নাচ আছে 8টা ক্লাসিক্যাল ড্যান্স, তার মধ্যে একটা শৈল বলতে পারো, মানে একটা আর্ট টাইপস, যে একটা শৈলর মধ্যে স্টেপ বলতে পারো। তো সেটা কোন ড্যান্সে? তো মনে রাখবে এটা হচ্ছে মণিপুরি, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এটা মণিপুরি নৃত্যের এটা আমাদের একটা শৈল। ঠিক আছে, এটা ডিরেক্ট তুমি এক্সামে দেখতে পারবে। যা এই যে নৃত্যটা, এটা মানে তার যে পায়ের যে ছন্দের কাজটা সেইটাকে ব্যক্ত করে থাকে, আর মুখের কিছু এক্সপ্রেশন থাকে মুখে নাচ করার সময়, যে মুখের এক্সপ্রেশন, পায়ের নৃত্যর যেই ধরনটা, সেই জিনিসটাকে ব্যক্ত করে থাকে, সেইটাকেই জাগোই বলা হয়ে থাকে। এটা মণিপুরি ড্যান্সের সঙ্গে কানেক্টেড। তো চলে আসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন অপশান কোনটা হবে বলো? তার আগে একটু ওয়েট করো, দেখি আমি সব কিছু পারফেক্ট আছে নাকি, যে আমি স্টার্ট করছি। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট আছে। অনেক সময় রেকর্ডটা অফ থাকে, আর তোমাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ডেডই পাবে। আমি তোমাদের আগের দিনও বলেছি, যাতে এই যে ফ্লোটা আমি স্টার্ট করছি, ক্লাসগুলো যাতে অফ না হয়, রেকর্ডেড ফর্মে তোমরা ডেইলি বেসিসে ক্লাস পাবে। ওকে, দেখো কি বলেছে। বলেছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করতে বলেছে। একটা জিনিস বোঝো, কোনো একটা, আমি সিম্পল হয়ে বোঝো, সিম্পল একটা কনসেপ্ট যদি বলা হয়, জীবাশ্ম জ্বালানি, আমি ধরো একটা নর্মালভাবে, আমি সিম্পল একটা এক্সাম্পল তোমাদের সাথে যদি দেওয়া হয়, ধরো তোমার কাছে একটা কাঠ আছে, এই একটা কাঠ। এবার এই কাঠটাকে তুমি ধরো জ্বালাচ্ছ, জ্বালানো হচ্ছে এখানে আগুনে। তো জ্বালানোর ফলে যদি খুব ভালোভাবে জ্বলে, তাহলে তো কোনো প্রবলেম হবে না, বেশি একটা ধোয়া হবে না। ধরো এই কাঠটার মধ্যে কিছু অংশে ধরো জল মতো আছে, তখন ধরো কোনো কাঁচা কাঠ জ্বালিয়েছো, তো জ্বালালে দেখবে ধোঁয়াটা বেশি পরিমাণে হচ্ছে, প্রচুর পরিমাণে ধোঁয়া হয়, দেখবে ওর মাধ্যমে কী হয়, ধোঁয়ার মাধ্যমে দূষণ হবে। তো ধোঁয়া যখন হবে বেশি পরিমাণে, তো দেখতে পাবে দূষণ হবে। এবার এটাকে যদি খুব ভালোভাবে জ্বালাও, খুব ভালোভাবে জ্বালাও, মানে তোমার এই জ্বালানোর ক্যাপাসিটিটা যদি খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারো, তার মানে ধোঁয়াটা কি আর বেশি হবে? হবে না। দেখবে নিজের এক্সাম্পল দিয়ে, কোনো কিছু যখন জ্বালাবে, দেখবে খুব ভালোভাবে জ্বললে তখন ধোঁয়াটা কম হয়, কিন্তু কমভাবে জ্বললে তখন আস্তে আস্তে ওটা থেকে দেখবে ধোঁয়া বেরোতে থাকবে। ক্লিয়ার? তার মানে দূষণটা বাড়বে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, সেটার অ্যাকর্ডিং দেখো সিম্পল কনসেপ্টে, যে দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে। তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কি দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে। নেক্সট কোশ্চেন দেখো, একজন ব্যক্তির নাম, এই যে এসএসসির কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ব্যক্তিত্বের নাম দিয়ে রাখে, কোশ্চেন দেয়, যেমন ভারতনাট্যম কোন ব্যক্তি করে, ঠিক আছে? তারপর হচ্ছে কার্নেটিক মিউজিক কোন ব্যক্তি, কে করে থাকে, কার্নেটিক মিউজিক অপশান দিয়ে দেবে নিচের মধ্যে কোনটা হবে। তো এরকম। তারপর কুচিপুড়ি ড্যান্স কে করে থাকে, কুচিপুড়ি ড্যান্সের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ভারতনাট্যমের জন্য একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো, এম এস সুব্বলক্ষ্মী। এম এস সুব্বলক্ষ্মী ভারতনাট্যমের জন্য খুব বিখ্যাত। আমি আর লিখছি না এখানে, জাস্ট ফলো করো, আমি জাস্ট লিখছি না। এম এস সুব্বলক্ষ্মী। আর এখান থেকে কুচিপুড়ি ড্যান্সটা, কুচিপুড়ি ড্যান্স মেনলি কোথায়, কোন স্টেটের? কুচিপুড়ি ড্যান্সটা অন্ধ্রপ্রদেশের। কোথায়? অন্ধ্রপ্রদেশের। আর অন্ধ্রপ্রদেশ থেকে আরেকটা জিনিস আমরা ইম্পর্টেন্ট বলতে পারি, অন্ধ্রপ্রদেশ হচ্ছে 1953 সালে ফার্স্ট ভাষার দিক থেকে একটা যে স্টেট ক্রিয়েট করা হয় নতুন, সেটা হচ্ছে 1953 সালে অন্ধ্রপ্রদেশকে ফার্স্ট লিঙ্গুইস্টিক বেসিসে এই স্টেটটাকে তৈরি করা হয়। তো তোমাকে এটাও কোশ্চেন করে দেয় যে কোন স্টেটকে ভাষার দিক থেকে ফার্স্ট তৈরি করা হয়েছিল অন্ধ্রপ্রদেশে। তেলেগু যারা
কথা বলে তাদেরকে আলাদা করে দেওয়া হয় মাদ্রাসে, মানে তামিলনাড়ুর অংশ থেকে, মাদ্রাসের স্টেট থেকে বলতে পারো, মাদ্রাসের সাইড থেকে। কিন্তু পরবর্তী সময়ে অন্ধ্রপ্রদেশ আবার ডিভাইড হয়ে যায়, সেটা তেলেঙ্গানা হয়ে যায়, অন্ধ্রপ্রদেশ ডিভাইড হয়, যেখানে তেলেঙ্গানার যে ক্যাপিটাল হায়দ্রাবাদ আর কি। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখো, অন্ধ্রপ্রদেশের কিন্তু কোনো ক্যাপিটাল নেই, ওটা অমরাবতী হওয়ার কথা আছে, কিন্তু এখনও কিন্তু সেটা ঠিকভাবে হয়নি, মানে কাজ করতে পারেনি, সেটা নিয়ে হবে। এখন যে চন্দ্রবাবু নাইডু আছে তো সেটার উপর কাজ করবে, কারণ আগে তিনি তার পার্টি তখন ক্ষমতায় ছিল না, সরে গেছিল, তো তখন ওটার হয়নি। কারণ পরবর্তী সময় দেখো একটাই ক্যাপিটাল তাদের ছিল, মানে তেলেঙ্গানা মিলে আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ মিলে, এই দুটো মিলেই একটা হায়দ্রাবাদ ক্যাপিটাল ছিল তাদের। কিন্তু এটা তো তেলেঙ্গানার পার্ট হয়ে গেছে, তো অমরাবতী এখন অন্ধ্রপ্রদেশকে করার কথা আছে, তো ডেভেলপ করা, তো সেটা মাথায় রাখতে হবে। এক্সট্রা ইনফরমেশন এগুলো কিন্তু এক্সামের পার্ট। ওকে, তো এবার চলে আসি কুচিপুড়ি ড্যান্স, বললাম এটা। ছৌ নৃত্য কোথায়? ছৌ নৃত্য বলতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে, তারপর আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় হয়ে থাকে, পুরুলিয়ার ওইসব সাইডগুলোতে দেখতে পাবে, আবার ওড়িশার দিকেও হয়, ঝাড়খণ্ডের দিকেও হয়। ঠিক আছে। তো আমাদের এখানে যে কোশ্চেনের অ্যান্সারটা হবে, বলেছে তপন কুমার পটনায়ক কোন নৃত্যকলার সঙ্গে কানেক্টেড, আগেরগুলো মুছে দিলাম, সেটা হয়ে যাবে ছৌ নৃত্য। কি হয়ে যাবে? ছৌ নৃত্য। ছৌ নৃত্যর সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। আর ছৌ নৃত্য এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে রাখো, ছৌ যে কথার অর্থ সেটা হচ্ছে ছায়া বা মুখোশ। মুখোশ এটাও কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারে, কখনোই চলে আসতে পারে। শাস্ত্রীয় বলতাম আসাম, উড়িষ্যার। ঠিক আছে। তো সিম্পল এগুলো তোমাদের এক্সট্রা ইনফরমেশান হিসেবে কিন্তু মনে রাখতে হবে, আর কিছুই নয়। আর আরেকটা বললাম কি, আর একটা কি যেন তোমাকে কোশ্চেন করলাম একটু, হ্যাঁ, কুচিপুড়ি ড্যান্স। কুচিপুড়ি ড্যান্সের একজন ইম্পর্টেন্ট ব্যক্তির নাম বলো। আরেকটা বললাম ভারতনাট্যম। ভারতনাট্যম নৃত্য কোন স্টেটে হয়ে থাকে? তামিলনাড়ু হয়ে থাকে। ঠিক আছে। ভারতনাট্যমের জন্য কি এম এস সুবলক্ষ্মী বলেছিলাম মনে হয়, এম এস সুবলক্ষ্মী নাকি, এম এস সুবলক্ষ্মী। আর এখান থেকে কুচিপুড়ি ড্যান্সের জন্য মনে রাখবে মৃণালী সারাবাই। তো এই নামটা মনে রাখবে, আমি লিখলাম না, এগুলো পাবে পরবর্তী সময় যখন ক্লাস নেব, পেয়ে যাবে এগুলো সব। চলে আসুন নেক্সট, পরের কোশ্চেনটা টাইম দিচ্ছি, করো। ও এক সেকেন্ড দাঁড়াও, এটা ও হ্যাঁ, এটা আমার একটু ডাউট হচ্ছিল। হ্যাঁ, এম এস সুবলক্ষ্মী যেটা, ওটা কার্নেটিক মিউজিক। হ্যাঁ, কার্নেটিক একটু পরে মনে পড়লাম, আমার কার্নেটিক মিউজিক। হ্যাঁ, ওটাও আর কি তামিলনাড়ুর সাইডে, তো কার্নেটিক মিউজিকের সঙ্গে কানেক্টেড হচ্ছে এম এস সুবলক্ষ্মী। এম এস সুবলক্ষ্মী। ঠিক আছে, এম এস সুবলক্ষ্মী নামটা মনে রাখো। কোশ্চেন ডিরেক্ট আছে, খুব কমন কোশ্চেন, খুব রিপিট করে, যে এম এস সুবলক্ষ্মী কোন মিউজিকের সঙ্গে কানেক্টেড? এটা হচ্ছে কার্নেটিক মিউজিকের সঙ্গে কানেক্টেড। আর ভারতনাট্যমের জন্য ইম্পর্টেন্ট যেটা, ওটা আমি পরবর্তী সময় যখন কোশ্চেন আসবে আমি বলে দেবো। ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে আসো। ভারতনাট্যমের জন্য বলবো, নাহলে বলেই দিই এখানে কিছুটা, তাহলে বেটার হবে, তোমাদের মনে থাকবে ভারতনাট্যম ড্যান্সের জন্য। এক তো মনে রাখবে ভারতনাট্যম ড্যান্সের জন্য রুক্মিণী দেবী, ইংলিশে লিখছে, রুক্মিণী, খুব ইম্পর্টেন্ট ব্যক্তি, দেবী, রুক্মিণী দেবী। আর হচ্ছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, পুরোটা লিখলাম না, ইয়ামিনী কৃষ্ণ রাখলাম। আর একটা হচ্ছে খুব, এরা এরা এইগুলো বললেই হবে, কমন পেয়ে যাবে, আলারমেল ভাল্লি। দেখবে নামগুলোই কেমন দেখতে, সাউথের মতো না। আর একটা মনে রাখো, আচ্ছা এই তিনটেই পড়ো, তাহলেই হয়ে যাবে, তিনটেই পড়ো, আর পরবর্তী সময় আমরা ডিসকাস করবো। নেক্সট কি বলেছে, এই অ্যান্সারটাও পারবে। বলেছে কে প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে ক্যালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল, দেখো নামটা এবার পারবে হয়তো, ইংলিশ চ্যানেল জয় করেছে। এবং 1966 মানে 1966 সালে এক ক্যালেন্ডার বছরে 5টি মহাদেশের সমুদ্রে সাঁতার কাটা একমাত্র ব্যক্তি কে, বলো, অ্যান্সার করো, এর অ্যান্সার পেয়ে যাবে। তো কোশ্চেনে স্টেটমেন্ট অনেক কিছু দিয়েছে, এই স্টেটমেন্ট দিয়ে কিন্তু তোমরা এক্সট্রা ইনফরমেশন জোগাড় করতে পারছো, ক্লিয়ার, এক্সট্রা ইনফরমেশন জোগাড় করতে পারছো। আচ্ছা, এখান থেকে একজন ব্যক্তি আছে, খাসভাই যাদব,
এই যে অপশান ডি যেটা খাসবা যাদব, এটা অ্যান্সার নয়, এটা আমি বলে দিচ্ছি, দেখো একটা ইম্পর্টেন্ট ব্যক্তি। এই যে ব্যক্তি খাসবা যাদব বা খাসবাই যাদব, তিনি হচ্ছে ফার্স্ট যে কিনা অলিম্পিকে পদক পেয়েছিল, প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগতভাবে মানে কোনো ইন্ডিভিজুয়াল পার্সন অলিম্পিকে মেডেল পাচ্ছে না, তো সেরকম ক্লিয়ার ফার্স্ট। আর তিনি কি করতো, কুস্তি করতো, কুস্তির জন্য তিনি পেয়েছিল, এটুকু মাথায় রাখতে হবে। ওকে, এই একটা ইনফরমেশন গেল। আর এখান থেকে রামানাথ কৃষ্ণন এ একজন ছিল বিখ্যাত টেনিস প্লেয়ার ছিল, টেনিস প্লেয়ার ছিল টেনিস প্লেয়ার ছিল বিখ্যাত টেনিস প্লেয়ার, যিনি ভারতীয় টেনিস প্লেয়ার ছিল। আর তাকে কেন মনে রাখা হয়, কারণ তিনি একমাত্র ব্যক্তি যে কিনা কোনো গ্র্যান্ড স্ল্যামের টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছিল। ঠিক আছে, কোনো গ্র্যান্ড স্ল্যামের, যেটা কোন গ্র্যান্ড স্ল্যামের, উইম্বলডন। তো আমরা জানি 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়, অস্ট্রিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন আর ইউএস ওপেন। সবার ফার্স্টে অস্ট্রিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন আর হচ্ছে ইউএস ওপেন। তো অস্ট্রিয়ান ওপেন এটাও হার্ড কোর্টে খেলা হয়, এটাও হার্ড কোর্টে খেলা হয়, আর এটা ক্লে কোর্টে খেলা হয়, এটা গ্রাস কোর্টে খেলা হয়, এটাও কিন্তু কোশ্চেন হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, তো চলে আসো, এটার অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এ, মিহির সেন। এটার অ্যান্সার হয়ে যাবে মিহির সেন। নেক্সট কোশ্চেন 5 নম্বর। নাম্বার 5, দেখো আমরা শুধুমাত্র যে কোশ্চেন ডিসকাস করবো তা নয়, এক্সট্রা যা যা ইনফরমেশন দরকার পড়বে আমরা ডিসকাস করে নেবো। এই র্যান্ডাম এখানে একটা দাগিয়ে নিলাম চলে গেলাম তা নয়, ডিসকাস করে নেব। আর এটা প্রত্যেকে জানো যে 2000 টাকার নোটে কি পাওয়া যায়। 2000 টাকার নোটটায় আমরা প্রত্যেকে জানি মঙ্গলযান, মঙ্গলযান তোমরা দেখেছো তো, মঙ্গলযান। আর এখান থেকে আর কি কি এক্সট্রা ইনফরমেশন বলতে পারো, লাল কেল্লা, রেড ফোর্ট, এটা হচ্ছে 500 রুপিসে পাওয়া যায়। আর কোনার্ক সান টেম্পল, এটা হচ্ছে 10 টাকার নোটে দেখা যায়। আর রানী কি ভাব, এটা দেখবে 100 টাকার নোটে পাওয়া যায়। ঠিক আছে, এই যে কটা বলে দিলাম এর বাইরে থেকে এক্সট্রা কিছু দরকার পড়বে না। কি বললাম, কারণ এগুলো খুব মোস্ট রিপিটেড। রানী কি ভাব যেটা, এটা 100 টাকার নোটে যে ফটোটা থাকে ওটা রানী কি ভাব। আর কোনার্ক সান টেম্পল দেখবে 10 টাকার নোটে। আর হচ্ছে লাল কেল্লা যেটা, এটা 500 টাকার নোটে। রেড ফোর্ট, রেড ফোর্ট যেটা, রেড ফোর্ট কে তৈরি করেছিল বলো, রেড ফোর্ট কে তৈরি করেছিল? এটা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই করে যে রেড ফোর্ট কে তৈরি করেছিল। ওকে, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা প্রত্যেকে জানি যে মোগল সম্রাট শাহজাহান এটা তৈরি করেছিল, শাহজাহান। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছেন। 6 নাম্বার 6 এর কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রভাবিত করে এবং ভারতের মধ্যে দিয়ে গেছে? মানে আমাদের ধরো ইন্ডিয়া, এই ইন্ডিয়ার মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, এটা ধরো এই 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 ইন্ডিয়া, এই পার্ট ইন্ডিয়ার এই মধ্যে দিয়ে গেছে, তো কোনটা হবে বলো? এক তো বিষুব রেখা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি ট্রপিক অফ ক্যান্সার যেটা, এটা আমরা মেনলি আমরা এইভাবে যাই না, ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার মেনলি কত ডিগ্রি? 23.5 ডিগ্রি, যেটা 23.5 ডিগ্রি এটা। ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার যেটা 23.5 ডিগ্রি। তো কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে? 23.5 ডিগ্রি, এটা নর্থে থাকে, এন লিখে রাখো, এটা নর্থ। আর নিচের দিকে সাউথের দিকে হলো ট্রপিক অফ ক্যাপ্রিকন। মানে আমাদের ধরো এটা পৃথিবীর শেপটা কেমন হয়? জিওয়েড শেপ, জিওয়েড শেপ হয় পৃথিবীর। এটাও কোশ্চেন হয় ডিরেক্ট যে পৃথিবীর শেপটা কী রকমের, জিওয়েড, নামটা মনে রাখবে, জিওয়েড শেপ। তো এইটা হচ্ছে 0 ডিগ্রি, এটাকে বলা হয় ইকুয়েটর। ঠিক আছে, ঠিক এর উপরে ধরো 23.5 ডিগ্রি নর্থ, এইটাকেই বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। আর নিচের দিকেও ধরো 23.5 ডিগ্রি তো হবে, তাই না? কিন্তু ওটা সাউথের দিকে, এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন, ট্রপিক অফ ক্যাপ্রিকন। আর এদের মধ্যে যে অঞ্চলটা, এটাকে বলা হয় টেম্পারেট জোন। কি বলা হয়? টেম্পারেট জোন, টেম্পারেট জোন। দেখবে এই জায়গাটা একটু সূর্যের যে লম্বভাবে কিরণ পড়ে, ওর জন্য দেখবে এইসব অঞ্চলগুলোতে গরম থাকে একটু বেশি। ক্লিয়ার? ওই কারণে দেখবে ট্রপিক অফ যে ক্যান্সারটা যেটার মধ্যে থেকে যাবে, যেসব স্টেটের কাছের থেকে, সেখানে দেখবে একটু বেশি পরিমাণে গরম পড়ে অন্যান্য অঞ্চলের থেকে। ঠিক আছে, ওকে, চলে আসুন নেক্সট। এবার তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে? কর্কট ক্রান্তি রেখা, অপশান সি, যার মাধ্যমে আমাদের জলবায়ুকে প্রভাবিত করে দেয়। আর কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে? একদম এখান থেকে স্টার্ট করবে, একদম এই সাইড থেকে, গুজরাট, রাজস্থান। ঠিক আছে, আমি এখানে লিখছি গুজরাট, শর্টে লিখছি গুজরাট, রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ,
এর কিন্তু স্পেসিফিক এক একটা স্টেট আছে, তার মধ্যেও জায়গা আছে, যেমন গুজরাটের জাজদান, রাজস্থানের কালিঞ্জার, আর হচ্ছে মধ্যপ্রদেশ শাহজাপুর। কিন্তু আমি জাস্ট এখন স্টেটগুলো বলছি, আর একটা শর্ট ফর্ম বলে দেবো তোমাদের, ঠিক আছে? ছত্তিশগড়, মানে একটু ব্যাপারটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? আর পশ্চিমবঙ্গের থেকে গেছে, কিন্তু ওটা কৃষ্ণনগর থেকে গেছে। ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড এইসব জায়গা থেকে গেছে। শুধু মনে রাখবে এত কিছু, আমি টোটাল 8টা স্টেটের উপর থেকে গেছে, একটু মনে রাখো। ট্রপিক অফ ক্যান্সার টোটাল 8টা স্টেটের উপর থেকে গেছে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, ইউপির থেকে যায়নি। এই কোশ্চেনটা কিন্তু অপশানে ইউপি দিয়ে দেবে ম্যাক্সিমাম টাইম, যে বলবে নিচের মধ্যে কোনটা থেকে ট্রপিক অফ ক্যান্সার গেছে, যায়নি, তো ইউপি থাকবে, কনফিউজ ক্রিয়েট করবে না, ইউপি হবে না, ইউপি থেকে কিন্তু যায়নি। নেক্সট দেখো কি বলেছে, নিচের কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? দেখো, ফার্স্ট তো মৌর্য ডাইনেস্টি, যেটা চন্দ্রগুপ্ত মৌর্য স্ট্যাবলিশ করেছিল। কার হেল্পে? কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের হেল্পে, চাণক্য যেটাকে বলা হয়। কোথা থেকে পাওয়া যায়? অর্থশাস্ত্র, চাণক্যের লেখা, তো সেখান থেকে আমরা সব কিছু জানতে পারি। আর এখান থেকে আর একটা ব্যক্তি ছিল, যেটা তোমার দেবী চন্দ্রগুপ্তম, এই বইটার মাধ্যমে আমরা জানতে পারি, অত ডিটেলস আমি যাচ্ছি না, ক্লিয়ার? আবার মুদ্রাক্ষস, বিশাখ দত্তের মুদ্রাক্ষস, ওখান থেকেও আমরা জানতে পারি। আর ছিল বিন্দুসার আর বিম্বিসার কিন্তু আলাদা। বিম্বিসার হলো হরিয়াঙ্কা ডাইনেস্টির যে ফাউন্ডার, আর বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্তের যে ছেলে, সে হচ্ছে বিন্দুসার। আবার এই বিন্দুসারের ছেলে হচ্ছে অশোক। আর এই অশোকের সময়েই কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার পরে অশোক আর কোনোদিনও যুদ্ধ করেনি। সে বৌদ্ধ ধর্মে মগ্ন হয়ে গেছিল পুরোটাই, মানে এতটাই সে খারাপ লেগেছিল তার বৌদ্ধ ধর্মের জন্য, তিনি নিজেকে পুরোটাই, মানে আগে থেকেই ছিল, তো ওটার মাধ্যমে পুরোটাই ধর্ম দিকে সে চলে যায়। ক্লিয়ার? এটা কত সালে হয়েছিল এটা কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাবে। আর অশোককে কি বলা হয়? দেবানম প্রিয়া, ঠিক আছে? দেবানম প্রিয়া বলা হয়। ওকে, চলো নেক্সট। ভারতের প্রথম যে সেন্সাস, জনগণনা কবে হয়? আদমশুমারি কবে পরিচালিত হয়? দেখো, ফার্স্ট যে সেন্সাস হয়েছিল কোন ভাইসরয়ের সময়? সেটা হচ্ছে লর্ড মেয়োর সময়, এটা মাথায় রাখবে। লর্ড মেয়োর সময় হয়েছিল কিন্তু ফার্স্ট। আমাদের যদি বলা হয় ভাইসরয়ের নাম কি? লর্ড ক্যানিং হচ্ছে আমাদের প্রথম ভাইসরয়, হচ্ছে লর্ড ক্যানিংয়ের সময় অনেক কিছু হয়েছিল। আর হচ্ছে ফার্স্ট, এটা মনে রাখো, লর্ড মেয়োর সময় এটা হয়েছিল। সেটা হয়েছিল তোমার 1972, 1900 বলছি কেন, 1872-এর দিকে। কিন্তু একদম যেটা সাইন্টিফিক্যালি ভাবে যে হয়, ফার্স্ট টাইম যেটাকে অ্যাকচুয়ালি কাউন্ট করা হয়, সেটা হয়ে যায় 1881-তে। কত হয়? 1881 সালে। তারপর থেকেই, মানে এই ইয়ারটার পর থেকেই এভরি 10 ইয়ার, মানে প্রত্যেক 10 বছর পর পর জনগণনা করা হয়, ঠিক আছে? আর আরেকটা ফ্যাক্ট আমার মনে পড়ছে, তোমরা একটু ক্রস চেক করে নেবে, তবু অতটা ইম্পর্টেন্ট নয়, আমি বলে দিই। লর্ড মেয় হচ্ছে একমাত্র ভাইসরয় যাকে, মানে অফিসে থাকাকালীন তাকে হত্যা করা হয়েছিল। শের আলী আফ্রিদি বলে একজন ব্যক্তি তাকে মনে হয় মেরেছিল। এটা একটু জাস্ট এক্সট্রা ইনফরমেশন, আর কিছুই নয়। চলে আসুন নয়টা। ভারতের রাষ্ট্রপতি দেশ দ্বারা নির্বাচিত হয়, বলো কাদের দ্বারা নির্বাচিত হয়? পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত হবে, মাথায় রাখবে। শুধুমাত্র রাজ্য বিধানসভা না, কখনোই নয়, হবে না। শুধুমাত্র সংসদের উভয় কক্ষের মানে উভয় কক্ষ বলতে লোকসভা আর রাজ্যসভাকে ডিপেন্ড করছে, এটার মাধ্যমে শুধুমাত্র রাজ্য পরিষদে, সংসদ, রাজ্য বিধানসভার উভয় কক্ষের উপরে, তার মানে সব কটাই তোমার কানেক্টেড হবে। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সবার মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে। রাষ্ট্রপতির জন্য কততম আর্টিকেল? আর্টিকেল 36 থেকে, একটু দেখো ভালো করে, 36 থেকে 51, এটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক 52, তারপরে 52 থেকে 78 আর্টিকেল হচ্ছে তোমার রাষ্ট্রপতির জন্য বলা আছে। ওকে, চলে আসো নেক্সট। নিম্নলিখিত কোনটি মহারাষ্ট্রের ধন্যবাদ
জ্ঞাপন উৎসব বলা হয়, যেখানে ষাঁড়গুলিকে সম্মানিত করে, মানে চাষবাসে বুঝতেই পারছো, চাষবাসে হেল্প করে থাকে ষাঁড়গুলো লাঙল দেওয়ার কাজে, তো তাদের জন্য যে ধন্যবাদ বলা হয়, তো সেটা কোন উৎসব আর কি। তো মনে রাখতে হবে এটা, মনে করো, মুখস্থ করে নাও, পোলা উৎসব। কি? পোলা উৎসব। কালা ঘোড়া আর্ট ফেস্টিভ্যাল, এটাও কিন্তু মহারাষ্ট্রের, মহারাষ্ট্রের, মনে রাখবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। কালা ঘোড়া আর্ট ফেস্টিভ্যাল, আর এখানে যে কটা সবকটাই মহারাষ্ট্রে, এটাও মহারাষ্ট্রের আর গোয়াতে। ঠিক আছে, গোয়া কিন্তু একটা সময় পর্তুগিজদের আন্ডারে ছিল। পর্তুগিজের অপারেশন বিজয়ের মাধ্যমে গোয়াকে কিন্তু আমরা নিজেদের মধ্যে নিয়েছিলাম 1960, 1961-তে যত সম্ভব। ভারতীয় সংবিধানে মূল পাঠে ধারা কতগুলো ছিল, কতগুলো আর্টিকেল ছিল? দেখো দেখো, ফার্স্ট যখন কনস্টিটিউশন রেডি হয়, আমরা প্রত্যেকে জানি 26 নভেম্বর 1949-এ অ্যাডাপ্ট করা হয় কনস্টিটিউশন, মানে পুরো রেডি হয়ে গেছে, অ্যাডাপ্ট করা হয়ে গেছে, কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। ইমপ্লিমেন্ট হয় ঠিক 26 তারিখে, কিন্তু এটা জানুয়ারিতে, তাহলে দেখো ডিসেম্বর, এটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি চলে আসবে, তার মানে কি 1950 হয়ে যাবে, 1950-এ হয়ে যাবে, অ্যাডাপ্ট হয়ে যায়। ক্লিয়ার? আর যখন হয় এই সময়, অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের সময়, তখন 395 আর্টিকেল ছিল, 395টা আর্টিকেল ছিল, আর অ্যাট প্রেজেন্ট মনে হয় 441-এর মতো আছে, বা তার বেশি হতে পারে। ক্লিয়ার? একটা চেক করে নেবে। দেখো 395, আর হচ্ছে তোমার কটা শিডিউল ছিল তখন? 8টা শিডিউল ছিল, কিন্তু এখন বর্তমানে 12টা শিডিউল আছে, 12টা শিডিউল আছে। তো 8টা শিডিউল তখন ছিল, এখন অ্যাট প্রেজেন্ট 12টা শিডিউল আছে। আর একটা জিনিস এখান থেকে আমরা তাহলে অ্যান্সার কোনটা আগে করে নিই, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো আর একটা জিনিস এখান থেকে আমরা ফ্যাক্ট বলতে পারি, হ্যাঁ, কনস্টিটিউশনটা তৈরি করতে কত টাইম লেগেছিল? 2 বছর 11 মাস, আর কত, 2 বছর 11 মাস, 17 ডেজ, 17 ডেজ এটা টাইম লেগেছিল। লেস ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট নয়। চলো 12 কোশ্চেনটা। নিম্নলিখিত কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য ছিল? খুব ইম্পর্টেন্ট। 5 ইয়ার প্ল্যান সবকটা কিন্তু ইন ডিটেলসে পড়বে। 5 ইয়ার প্ল্যানটা, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951 থেকে 5 বছর অ্যাড করো, 56তে যাবে। ঠিক আছে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, এটা হচ্ছে হারদ দোমার মডেলের মাধ্যমে হয়েছিল। আর সপ্তম 5 ইয়ার প্ল্যানে, যেটা মেনলি আমরা খাদ্য শস্য উৎপাদনের বৃদ্ধির উপর আমরা ফোকাস করেছিলাম, প্রধান উদ্দেশ্য ছিল যে খাদ্য শস্য উৎপাদনের জন্য আমরা মেন টার্গেট আমাদের এটা ছিল। ক্লিয়ার? এক্সট্রা আর কিছু এখান থেকে বললাম না। মস এবং মার্চেন্টিয়া নিচের কোনটির অধীনে আছে? শৈবাল, ব্যক্তবীজি, ফানবর্গীয় মস। তো এটা ইজি কোশ্চেন, একটু পড়লেই অ্যান্সার করতে পারবে, কনফিউজ ক্রিয়েট করবে না। শৈবাল দেখে অনেকে বা ফান দেখে অনেকের কনফিউজ ক্রিয়েট হতে পারে, খুব কনফিউজিং কোশ্চেন এগুলো, কিন্তু এটা মস বর্গীয়ই হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। মস বর্গীয়ই হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এগুলো ছোট একটা স্থলজ উদ্ভিদ বলতে পারো। এটা ব্রায়োফাইটা বিভাগের অন্তর্ভুক্ত। ব্রায়োফাইটা আমি একটু লিখে দিই, অনেক সময় এইটা দিয়ে উল্লেখ করে আসে। ব্রায়ো ফাইটা, যে সিরিজটা আমি স্টার্ট করছি কিন্তু একদম ডেলি বেসিসে ফলো করবে, প্রত্যেকটা সপ্তাহে 2টো করে ক্লাস পাবে জিকে, 2টো করে পাবে ম্যাথ, 2টো করে পাবে রিজনিং, এই 6 দিনের শিডিউল আমি বলে দিলাম। ওকে, নেক্সট কি বলেছেন? ইকোনমিক্সের কোশ্চেন আছে। বলেছে রাজস্ব প্রাপ্তগুলি হয় ড্যাশ, কারণ সেগুলো সরকারের উপর দাবি প্রয়োগ করে না। ঠিক আছে, মানে ধরো কোনো ট্যাক্স তোমার থেকে নেওয়া হলো, এবার সেটার বদলে যে তুমি এক্সট্রা কিছু বেনিফিট পাবে, তো তেমন কোনো ব্যাপার নয়। ধরো তুমি একটা লজেন্স কিনলে, সেখানে 2 টাকার লজেন্স কিনলে, ধরো সেখানে 0.05 পয়সা ট্যাক্স দিলে, এবার সেই ট্যাক্সের বদলে যে তুমি এক্সট্রা কিছু পাবে তা নয়, অপুনরুদ্ধার যোগ্য বলা হয় ওই কারণেই। তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল কত? ফান্ডামেন্টাল রাইট নেওয়া হয় হচ্ছে ইউএসএ থেকে, ইউএসএ থেকে, আমেরিকা থেকে বলতে পারো। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস ফার্স্ট যে করাচি সেশনে এটা হয়েছিল 1931-এ, করাচি সেশনে সর্দার বল্লভভাই প্যাটেল এটার প্রস্তাব মেনলি এনেছিল। আর ফান্ডামেন্টাল রাইটসের কথা যদি বলা হয়, এটা হচ্ছে আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে আসে, আর হচ্ছে পার্ট 3-র মধ্যে, পার্ট 3-র মধ্যে, পার্ট 3-এর মধ্যে এটা আসবে। ঠিক আছে,
এই 12 থেকে 35 এটা ফান্ডামেন্টাল মৌলিক অধিকার বলেছে, ফান্ডামেন্টাল রাইটস, মানে একটা দেশে থাকতে গেলে যে যে অধিকার তুমি পাবে সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি মৌলিক অধিকার বলা হয়। কিন্তু ইমার্জেন্সির সময় কোনো একটা ধরো জরুরি অবস্থা হলো, ইমার্জেন্সির সময় প্রেসিডেন্ট রুল জারি হলো বা ইকোনমিক্যালি যেটা অর্থনৈতিক যে ভেঙে পড়লো, তখন একটা যে জরুরি অবস্থা হয়, তখন কিছু ফান্ডামেন্টাল রাইটস মানে ম্যাক্সিমামটাই তোমার, সব ফান্ডামেন্টাল রাইটসই তোমার আর কাজ করে না। বিশেষ করে যেটা ফ্রিডম অফ স্পিচ, যেটা কোনো কথা বলার যে স্বাধীনতা, বাক স্বাধীনতা বলতে পারো, তো সেই জিনিসগুলো কিন্তু থাকে না। কিন্তু এমন দুটো আর্টিকেল আছে যেগুলো আর স্থগিত করা যায় না, সেটা হয়ে যাবে আর্টিকেল 20 and 21, 20 আর 21, আর্টিকেল 20 আর 21। আমি বলছি না 20 আর 21 কী, সেটা পরবর্তী সময় আমরা ডিসকাস করে নেব। ক্লিয়ার? তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটার ক্ষেত্রে। আর এখান থেকে এক্সট্রা কী বলা যেতে পারে? আচ্ছা, এক্সট্রা এখান থেকে বলা যেতে, হ্যাঁ জরুরি যে অবস্থা, ওটাই ভাবছিলাম আমি, যে এই যে কোশ্চেনটা আর কি, জরুরি অবস্থার সময় যে মৌলিক অধিকার যে স্থগিত করা যায় না, মানে ধরো কোনো একটা জরুরি অবস্থা আসলো, ফান্ডামেন্টাল রাইটসটাকে আমরা স্থগিত করতে পারবে, কনস্টিটিউশনে ওটা লেখা আছে। তাহলে এটা, এই যে কনসেপ্টটা, এই যে ধারণাটা, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল, বড় করা হয়েছিল বা ধার নেওয়া হয়েছিল? এটা হচ্ছে জার্মানি থেকে নেওয়া হয়েছিল। জার্মানি ওয়েমার যে কনস্টিটিউশন, ওটা থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট। ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে অ্যারাবিকা কফি জন্মায়? এটা প্রত্যেকে পারবে। কফির জন্য ফেমাস আমরা প্রত্যেকে জানি কর্ণাটক। আসাম তো হবে না, চায়ের জন্য বিখ্যাত। উত্তরাখণ্ড ওই সাইডও হবে না, উত্তরাখণ্ডে ওই আপেল ফল ওই টাইপের জিনিসপত্র একটু বেশি ফেমাস। আর পশ্চিমবঙ্গে তো চায় বলতে পারো, নর্থে মানে মেনলি আমাদের দার্জিলিংয়ের সাইডটায় চায়ের জন্য, পাটে আবার আমাদের এই সাইডটা পাটের জন্য বিখ্যাত। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। কর্ণাটক মেনলি কোথায়? কর্ণাটকে এটা বলতে পারো, এক্স্যাক্ট লোকেশন যদি জানো কমেন্ট সেকশনে জানাও কোন জায়গাটায়। ঠিক আছে, কর্ণাটকের পরে কোথায় বলো তো? কেরালা, অ্যারাবিকা কফি। নেক্সট, এটা পারবে না অনেকে, ভালো কোশ্চেন, মানে একটু দেখে যাও। এটা ড্যাশ বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে পড়ে কোনটা? আম্বেদকর সামাজিক উদ্ভাবন সমর্থন প্রকল্প, সমর্থ প্রকল্প, এটাকে সমর্থ প্রকল্প, এটা অ্যান্সার হয়ে যাবে অপশানে, সমর্থ প্রকল্প। আম্বেদকর সামাজিক উদ্ভাবন ও ইউনিনিভেশন মিশন। ঠিক আছে, আর বলেছে কি সংসদীয় স্থানীয় এলাকা, না এসব এসব কিছুই নয়। ইনকিউবেশন, আচ্ছা ইনকিউবেশন এটা। নেক্সট, সদনম পিভি বালাকৃষ্ণন কোন, দেখো এই যে কোশ্চেনগুলো, যে ব্যক্তিত্বের নামগুলো খুব ইম্পর্টেন্ট, মানে কোন নৃত্যের সঙ্গে কানেক্টেড কোন ব্যক্তি। আমি সে বললাম না একটু আগে, যে ভুল করে একটা বললাম যে এম এস সুব্বলক্ষ্মী কর্ণাটক মিউজিকের সঙ্গে ভারতনাট্যম বলতে যাচ্ছিলাম, তো বললাম না ইয়ামিনী কৃষ্ণমূর্তি, তারপর হচ্ছে তোমার আলারাম ভেল্লি, আর হচ্ছে তোমার আর একটা কি বললাম, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, আর হচ্ছে রুক্মিণী দেবী, এগুলো সব ভারতনাট্যমের সঙ্গে কানেক্টেড। তেমনই এই একজন ব্যক্তির নাম আছে, তিনি কোন নৃত্যের সঙ্গে কানেক্টেড? বলো কোন নৃত্যের সঙ্গে কানেক্টেড, কোন নৃত্যের সঙ্গে কানেক্টেড? এটা প্রত্যেকে কমেন্ট করে জানাও, কমেন্ট সেকশনে কিন্তু জানাবে প্রত্যেকে, আমি ওয়েট করছি, প্রত্যেকে কমেন্ট সেকশনে এটা জানাও। আর একটা জিনিস, তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, তারপর কেমন কতগুলো কোশ্চেন আছে সেগুলো কিন্তু আমি বলে দেবো ওখানে একটু পরে। তো এই ব্যক্তি মনে রাখবে, এটা হচ্ছে কথাকলির সঙ্গে কানেক্টেড। কথাকলি তো ভারতনাট্যম কোন স্টেটে? তামিলনাড়ু। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, অন্ধ্রপ্রদেশে বললে না মৃণালী সারাভাই এর সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, তো এখান থেকে হলো, চলো। আর এখান থেকে আরেকটা জিনিস আছে, লাবণী, এটা কোন স্টেটের? এটা কমেন্ট সেকশনে জানাও দেখি, লাবণী নৃত্যটা কোন স্টেটে। নেক্সট, চলে আসো নাম্বার 19। বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ব্রিটিশ ভারতে মানে ব্রিটিশ ইন্ডিয়া যেটা, ভারতীয় সিভিল সার্ভিসে নিয়োগপত্রে প্রথম ভারতীয় ছিলেন? এটা পারবে প্রত্যেকে। কনফিউজ ক্রিয়েট হবে তোমার এইটা আর এইটা নিয়ে পড়া থাকলে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। সিভিল সার্ভিসে প্রথম ভারতীয় তিনি ছিলেন, নিয়োগপ্রাপ্ত প্রথম ভারতীয়। ঠিক আছে, নিয়োগপ্রাপ্ত প্রথম ভারতীয়, এটা মাথায় রাখতে হবে। আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এস্টাবলিশ করেছিল। ঠিক আছে, এর নামটা খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এস্টাবলিশ করেছিল। ইন্ডিয়ান, তো কোশ্চেন আসে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে করেছে?
তো করেছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানো, রহমতুল্লাহ সাইনি, এগুলো আমরা ডিটেলসে দেখবো। বলেছে ব্যাডমিন্টনে প্রতিটি খেলা কত পয়েন্টে হয়। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে, খুব এক্সামে। করো অ্যান্সার করো। আচ্ছা, ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্য আর প্রস্থটা একটু বলতে পারবেন? এটা কমেন্ট সেকশনে তোমাদের থাকলো, আর এটার অ্যান্সার আমি করে দেবো। ব্যাডমিন্টনের কোর্টের যে মেজারমেন্টটা সেটা বলবে প্রত্যেকে। ব্যাডমিন্টন যারা খেলেছো তারা জানো 21 পয়েন্টে খেলা হয়, 21। অপশান বি কী হয়ে যাবে? 21। 21 পয়েন্টে খেলা হয়ে থাকে, 21 পয়েন্টে। ঠিক আছে, ওকে। আর এখান থেকে আমরা কিন্তু 20টা করে কোশ্চেনই ডিসকাস করব, নাম্বার 20 করে কোশ্চেন ডিসকাস করবো। আর একটা জিনিস খেয়াল রাখো, তোমাদের যে কোশ্চেনগুলো আসবে জিকে থেকে টোটাল 20টা কোশ্চেনই পাবে, কিন্তু টোটাল 20টা কোশ্চেনই পাবে। তো আমি সেইভাবেই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েই মেনলি ডিসকাস করব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়া এক্সট্রা কোনো কিছু দরকার নেই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ভালো করে ফোকাস করো, ওখান থেকে অনেকগুলো কোশ্চেন ডিরেক্ট কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করনি, প্রত্যেকে জয়েন করে নেবে, ক্লাসের সমস্ত কিছু আপডেট ওখান থেকে তোমরা পেয়ে যাবে। আর যারা এই চ্যানেলের উপর আছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এসএসসি জিডি রিলেটেড যাবতীয় ক্লাস কিন্তু এই চ্যানেলের উপরেই হবে। ওকে, আর ব্যাচ রিলেটেড আমি লাস্ট আর একবার দেখিয়ে দিই, কারণ অনেকেই কমেন্ট করে জানাও। ঠিক আছে, এই ব্যাচটায় তোমরা জয়েন করার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন যারা আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যাবতীয় এসএসসি রিলেটেড যে সমস্ত কোশ্চেন বলো, যাবতীয় ক্লাস বলো, সমস্ত কিছু এই চ্যানেলের উপরেই পাবে। চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে কালকে অন্য ক্লাসে, ম্যাথ ক্লাস হবে কালকে।